নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দরবনের বড় রক্ষাশালী আদিবাসী গ্রাম থেকে। আজকে ঘুরে দেখাবো আদিবাসী গ্রাম, আদিবাসী মানুষজন, তাদের জীবন, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুই। তারা কত কষ্টের মধ্যে দিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন এবং ভোরবেলা হলেই কাঁকড়া ধরতে বেরিয়ে যান। দিনে একবার রান্না করেন, কেউ আবার রান্না করতেও পারেন না। কিভাবে কত কষ্টের মধ্যে দিয়ে তাদের দিন চলে থাকছে আজকের ভিডিওতে। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা হেঁটে যাচ্ছি নদীর বাঁধের পথ দিয়ে, দুদিকেই জঙ্গল। যদি হুটহাট করে একদিক থেকে হালুম করে বাঘ বেরিয়ে পড়ে তাহলে কিচ্ছু করার থাকবে না। কিন্তু বাঘ বেরোবে না, এখানে জেনারেলি বাঘ আসে না, এই হচ্ছে অবস্থা। আর এদিকে যে বাড়িগুলো রয়েছে দূরে দেখা যাচ্ছে, মানে পুরো সিনারির মতো বাড়ি। আর দুদিকে জঙ্গল, পুরো জঙ্গল। এইদিকে তো পুরোটা নেমে গেছে জঙ্গলের মধ্যে বা ওই লবণাম্ব উদ্ভিদের মধ্যে। এইভাবেই এই পথ দিয়ে হেঁটে গেলেই আমরা পাবো আদিবাসী গ্রাম বা বড় রাক্ষসখালীর আদিবাসী গ্রাম। রাস্তা দিয়ে যেতে যেতে বড় রাক্ষসখালীতে একটা বাড়ি চোখে পড়লো, নদীর বাঁধের পাশেই। এই যে নদীর বাঁধের পাশেই জঙ্গল মতো একটা অবস্থা এদিকে, আর এইদিকে যতদূর চোখ যাচ্ছে পুরোটাই জঙ্গল। এই জঙ্গলের মাঝখানে একটা বাড়ি। বাড়িটা দূর থেকে বা উপর থেকে দেখতে একদম পুরো সিনারির মতো মনে হচ্ছে, কিন্তু এখানে যারা বসবাস করে তাদের জীবন সম্পর্কে, বাড়িটা যত দেখতে সুন্দর লাগছে তাদের জীবন ততটা কষ্টকর। তো বাড়িতে কেউ নেই, আর নিচে নামবো না, আমরা সামনের দিকে এগোই, দেখি আর কি অবস্থা রয়েছে সামনে বড় রাক্ষসখালীতে। বড় রাক্ষসখালীর যে খাড়িটা রয়েছে, খাড়িতে এখন ভাটা বলে এইরকমভাবে নৌকাগুলো রাখা রয়েছে। জোয়ার আসলে, জোয়ারের জল বাড়লে এই খাড়িতে চলে আসবে। আর যেই নদী থেকে জল আসে সেই নদীটার নাম হচ্ছে রাক্ষসখালী নদী। সমুদ্রের পাশেই রাক্ষসখালী নদী, লোথাল আইল্যান্ড আর বড় রাক্ষসখালীর মধ্যে রাক্ষসখালী নদী, ওইদিকে রয়েছে ছোট রাক্ষসখালী, আলাদা একটা আইল্যান্ড। এই বড় রাক্ষসখালী আর লোথাল আইল্যান্ডের মধ্যে যে নদীটা রয়েছে রাক্ষসখালী নদী, সেই নদী থেকে খাল বেরিয়ে আসছে বা খাড়ি বেরিয়ে আসছে। সেই খাড়িতেই এই নৌকাগুলো রাখা রয়েছে। আর খাড়ির এই পাশে যে গ্রামগুলো রয়েছে, গ্রামগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো সিনারি দেখছি আমরা। কোথাও কোথাও ফাঁকা ফাঁকা জায়গা এবং অনেকটা জায়গা পর কিছু গাছের নিচে বাড়ি। তো বেশ ভালো লাগছে দেখতে। এবার সেই বাড়িগুলো যাব, গিয়ে দেখাবো তাদের জীবনযাত্রা বা জীবনযাপন। চলুন। এইদিকে হচ্ছে এরকম ভাঙাচোরা বাড়ি, বাড়িগুলো বেশ ভাঙাচোরা। এদিকেও কিছু বাড়ি রয়েছে, কিন্তু বাড়িগুলোর যাওয়ার রাস্তা কোনটা বুঝতে পারছি না, কারণ দুদিকেই এরকমভাবে নেট দেওয়া রয়েছে। আচ্ছা, এটা একটু সামনে দিয়ে যেতে হবে। চারিদিকে ধান ক্ষেত, জলা জমি, তার মাঝে মানে অনেকটা অংশ পরপর এরকম বাড়ি। সুন্দরবনের বড় রাক্ষসখালী এটাই হচ্ছে গ্রামীণ পরিবেশ বা এই বাঁধের পাশে যে গ্রামীণ পরিবেশ এবং বসতি, সেগুলো এরকম। প্রচুর পাখি রয়েছে এদিকে। আর শীতকাল শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে, শীতের শুরু জন্যে অনেক পরিযায়ী পাখি দেখা মিলছে। আমরা সুন্দরবনে প্রচুর আসি, অনেক সময় আসি, গরমকাল, বর্ষাকাল, তবে শীতকালে আসলে সবচেয়ে বেশি পাখি দেখা যায়। এটা ইটের তৈরি বাড়ি, কিন্তু অনেকটা ক্ষয়ে গেছে মনে হচ্ছে, আর ওপরে এরকম খড় দেওয়া। ঠাকুমা ঘুমাচ্ছে, আর ডিস্টার্ব করবো না, সামনের দিকে এগোই আমরা বাঁধের ওপর দিয়ে হেঁটে চলেছি। বাঁধের দুই দিকে দুরকম সুন্দর দৃশ্য। বাঁধের ডান দিকে লবণাম্ব উদ্ভিদ এখন জেগে রয়েছে, যখন জোয়ার আসবে তখন এই পর্যন্ত জল চলে আসবে। আর ওই দিকে কিছু নৌকা রয়েছে, ওখান থেকে বের করে। আর মানে এই বাঁধের বাদিকে রয়েছে ধান ক্ষেত, এরকম সোনালি ধানের ক্ষেত। আর এই যে নদী থেকে যে চিংড়ি মাছের মিন বা ছোট্ট বাচ্চাগুলো ধরা হয়, সেগুলো এই রকম জলাশয় চাষ করা হয়। এই জলাশয় চাষ করার পর যখন সেই চিংড়ি মাছগুলো বড় হয়, তখন সেই চিংড়ি মাছগুলোকে এখান থেকে বাজারজাত করা হয় বা বিক্রি করা হয়। তো চিংড়ির মিন থেকে আসল চিংড়ি তৈরি মাঠ এটা, সেখানে আবার শালুক ফুল এগুলোও হয়ে রয়েছে। আর এদিকে খুব সুন্দর দৃশ্য। আমরা যে বাঁধের উপর দিয়ে হাঁটছি, বাঁধের নিচে কিন্তু পুরো মাটি এবং ইট দিয়ে দেওয়া রয়েছে, মানে দেখতে উপরে একটা ত্রিপল দেওয়া রয়েছে। এইটা ত্রিপলটা দিয়েছে যাতে বাঁধ কম ক্ষয় হয়, মানে বৃষ্টিতে। আপনাদের জোয়ারে উঠে ধুয়ে যায়নি,
ধুয়ে যায় না, তাই জন্য। জোয়ারের জল এপাশে চলে আসে? জোয়ারের জল চলে আসে? আচ্ছা। পূর্ণিমা কোটাল হলে ভর জল জল হয়ে যায়, আর ওই যখন বান বন্যা হয় ধরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ডুবে যায় না, ডুবে যায় তখন তো এই চাষের ক্ষেতগুলো ডুবে যায়। হ্যাঁ হ্যাঁ। আর এই যে বাড়িগুলো রয়েছে সব বাড়ি ডুবে যায়? বাড়ি ডুবে না, বাড়ি কোনো থেকে যায়, কোনো বাড়ি ডুবে নেই। থাকে কোথায় বাড়ি ডুবে গেলে? ওই স্কুল বাড়ি চলে যায়, স্কুল ঘরে। স্কুল ঘরে থাকে? স্কুল কোথায় এখানে কাছে? ও সেই আমাদের সেখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্কুল আপনি বাড়ি। এখন কোথায় যাচ্ছেন তাহলে? আমি এখন ধান দেখতে এসেছি। ধান দেখতে এসেছেন? ওইখানে ধান কিন্তু ছাগল খেয়ে নিচ্ছে। ওই 3-4টে ছাগল ওখানে ঢুকে পুরো ধান খেয়ে নিচ্ছে। হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, বেঁধে রাখলে আর ক্ষতি হয় না। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। একদম নদীর পাশে ধানের চাষ, দারুণ সুন্দর এরিয়া, মানে দৃষ্টি নন্দন এরিয়া, চোখ জুড়িয়ে যাবে এই দৃশ্য দেখলে, দারুণ লাগছে। সুন্দরবনের যে আসল সৌন্দর্য দেখতে গেলে এইরকম গ্রামে ঘুরতে হবে। ওই ট্যুর করলে সুন্দরবনের সৌন্দর্য এত সৌন্দর্য বোঝা যাবে না। সত্যি এর নাম সুন্দরবন হয়েছে এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। বাঁধের পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে, দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে। মাটির বাড়ি তো ওটা নাকি? তোমাদের বাড়ি? আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের বাড়ি ওটা? ছুটকু কোন ক্লাসে পড়ো বাবা? পড়াশোনা করো তো? কোন ক্লাসে? 4-এ পড়ো? আর তুমি কোন ক্লাসে পড়ো? স্কুলে যাও? দাঁত ক্ষয়ে গেছে, লজেন্স খায় মনে হয় বেশি। কোন স্কুলে পড়ো বাবা? গোবিন্দপুরে পড়ো? আচ্ছা আচ্ছা, খুব ভালো, পড়ো ভালো করে, পড়াশোনা করো। খুব সুন্দর দৃশ্য চারিদিকে, মানে কি সুন্দরভাবে বিকেলবেলা। খাওয়া দাওয়া হয়ে গেছে? খেয়ে দিয়ে এখন এখানে বসে আছে তাই তো? খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে এসে এখন হাওয়া খাচ্ছে তাই তো, সমুদ্রের সুন্দরবনের হাওয়া। তো এখানে খেলাধুলা হয় না এখানে তোমাদের? কোথায় খেলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেকে খেলে, অনেকে আসে খেলতে? সব কি ওই ওই ভেতরের গ্রামের মানুষ, বাচ্চারা নাকি? ঠিক আছে। তোমাদের এখানে কুমির আসে? এখন আসে না কুমির তাই তো? আগে আসতো, আগে কুমির আসতো। সাবধানে খেলবে, কারণ কুমির টুমির আসলে দেখে শুনে খেলবে, বাচ্চারা যাতে ওইদিকে না যায়। তো আমরা বলছি ঠিক আছে, কিন্তু ওরা আমাদের থেকে আরও বেশি সচেতন। দারুণ সুন্দর, বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, সুন্দর জায়গা। আর এইদিকে নৌকা রয়েছে কিছু, এই নৌকাগুলো আর কি মাছ ধরতে যাওয়ার নৌকা। আর নৌকার সামনে যেমন ওই পুজো করা হয়, তেমন ওই লাল কাপড় আর ফুল দিয়ে বাঁধা রয়েছে। আর নৌকা একটা দুটো 3টে নৌকা রয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে দুটো জঙ্গলের মাঝে গাছ কেটে একটা ফাঁকা জায়গা করা হয়েছে বা একটা পথ করা হয়েছে, যেই পথ দিয়ে সোজা বেরিয়ে গেলে ওই নদীতে চলে যেতে পারবে বা রাক্ষসখালী নদীতে চলে যেতে পারবে। আর নৌকা যে ঠেলে ঠেলে নিয়ে যায় তার দাগও ওখানে রয়েছে, এটাও বোঝা যাচ্ছে আর কি। আর জোয়ার হলে এখান থেকে নৌকা নিয়ে ওইদিকে চলে যাবে। মানে মাছ ধরতে গেলে জোয়ার ভাটার একটা ব্যাপার লাগে, জোয়ার ভাটার সময় দেখতে হয়, কোটালের সময় দেখতে হয়, তারপরে মাছ ধরতে হয়। সেই সময়টা হলে আর কি বেরিয়ে যাবে এখান থেকে। দারুণ লাগছে দেখতে বেশ। এই বাঁধের ওপর দাঁড়ালে এই যে চারিদিকে জলাশয়গুলো যেখানে চিংড়ির মিন দিয়ে চাষ করা হয়, চিংড়ি চাষ করা হয়, সেখানে মানে ওই শুটকি মাছ টাইপের একটা গন্ধ বেরোচ্ছে। তার কারণ এটাই, চিংড়ির মাছ মিন যখন ধরে এখানে আনা হয় সব মিন বেঁচে থাকে না, কোনো কোনো মিন মরেও যায়। এবং মাছ যেগুলো ধরে আনা হয়, লোটে মাছ, মায়া মাছ, সেগুলো এখানেই বাছা হয়, এর উপরে ত্রিপল ফেলে এখানেই বাছা হয়, বাছাই করে পাঠানো হয়। ওই জন্য এই মাছের যে রসটা থাকে সেই রসটা শুকিয়ে গেলে বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়, ওই জন্য একটা গন্ধ নাকে আসছে, শুটকি মাছের মতো গন্ধ। দুই দিকে এরকম। এইটা হচ্ছে একটা নৌকো, নৌকোর পর ওই ড্রামগুলো রয়েছে, ড্রামগুলো কী কারণে রয়েছে বুঝতে পারছি না। এই দিকে আরও দুটো নৌকা রয়েছে, এরকম ড্রাম রয়েছে। আর এখানে বক রয়েছে, বাহ, বকটা উড়ে যাচ্ছে। অনেক পরিযায়ী পাখির আগমন এখানে ঘটছে এখন, তবে কাক রয়েছে অনেক বেশি। সুন্দরবনে কাক দেখাই যায় না, সুন্দরবনে এই বড় রাক্ষসখালী অংশটায় কাক দেখছি এত, অন্য জায়গায় কিন্তু এত কাক দেখিনি আমি সুন্দরবনে। তোমরা আরও সামনের দিকে এগোবো। দারুণ ভিউজ এদিকে, বাঁধ থেকে বাদিকে নেমে এসে খুব সুন্দর লাগছে, মানে প্রকৃতি এত সুন্দর সুন্দরবনে। এখানে যেই ফুলটা হয়ে রয়েছে হলুদ আর লাল, দুটো ফুল একসাথে হয়েছে। আচ্ছা আচ্ছা, দারুণ লাগছে দেখতে ফুলটা। এইটা হলুদ আর ওপরে হয়েছে লাল ফুল। হলুদ আর লাল হয়তো না, এটা টাটকা রয়েছে বলে হলুদ মনে হচ্ছে, আর এটা যখন
শুকিয়ে যাবে, এরকম লাল হতে পারে, কারণ একটা গাছে দুটো ফুল হয় না, আবার হতেও পারে। এইটা হচ্ছে ব্যাপার। আমরা একটু সামনের দিকে এগোই। এদিকে পুরো গ্রাম বাংলা, সুন্দরবনের একদম সুন্দর গ্রাম বাংলা। এদিকে বাড়ির থেকে কতটা দূরে এরকম গোয়াল ঘর করা থাকে, মানে গরু সরু এখানেই রাখা হয়। এখানে কিন্তু আশেপাশে বাড়ি নেই, বাড়ি অনেকটা দূরে। আর এদিকে জলা জায়গা, মানে এদিকে চুরি ঠুরির ভয় অতটা নেই। যেমন চুরির ভয় রয়েছে না, ওই পাড়ুই গ্রামে গেছিলাম, গত একটা ভিডিওতে দেখে থাকবেন, যে পাড়ুই গ্রামে হঠাৎ করে গরু চুরি করে নিয়ে চলে গেছে একদিন। তো এই চুরির ভয়টা এদিকে নেই, সুন্দরবনের এদিকে এই চুরির ভয়টা বা এই চোর ছেচোর এই বিষয়টা নেই। ওর জন্য মানুষ বেশ ভালো শান্তিতে থাকতে পারেন। তো এটা একটা তার ঝুলে গেছে, এটা হতে পারে এই পোলটা ঝুলে গেছে এটা কারণে। আর সামনে এরকম ঝাউ গাছ। পুরো গ্রাম্য প্রকৃতি। তো অনেক ধরনের পাখি রয়েছে গাছে। দুপুরের প্রায় শেষের দিক, প্রায় 2:30 মতো বাজে। পাখিদের মারামারি হচ্ছে, ফিঙে পাখি এটা। তো পাখিরা বেশ এদিকে ভালো পাখি দেখা যায়, শহরাঞ্চলে কিন্তু পাখি এত দেখা যায় না। আমাদের মনে আছে বনগাঁ স্টেশনে একটা গাছ ছিল, সেই গাছে যখন আমার ইউনিভার্সিটি লাইফ ছিল, তখন যখন বিকেলবেলা আসতাম সন্ধ্যাবেলায়, প্রচুর পাখির কলতান শোনা যেত। মানে পাখিরা কিচিরমিচির করতো, সবসময় কিচিরমিচির করতো। যখন ওই স্টেশনটা রিনোভেট হলো, গাছটা কেটে দেওয়া হলো, তারপর থেকে পাখির কলরবই শোনা যায় না। মানে অতগুলো পাখি, প্রায় কম করে হলো 500 থেকে 600 পাখি, ওদের ঘর যে কোথায় হয়েছে তারপরে এটাও জানা যায়নি। এই হচ্ছে একটা সমস্যা, শহরে থাকে, কিন্তু গ্রামে এই সমস্যাটা থাকে না। আর সুন্দরবনের মতো সুন্দর গ্রামে এটা আরও থাকে না। যেখানে একটা বাড়ি রয়েছে, বাড়ি বলতে ঘর করা রয়েছে ছোট, ওই ধান ঠান রাখার জন্যে। আর এদিকে একটা থাকার ঘর। চোখ জুড়িয়ে যাওয়া একটা পরিবেশ, চোখ জুড়িয়ে যাওয়া একটা দৃশ্য। চীনা হাঁস আর দেশি মুরগি রয়েছে এখানে। আর এই ঘরের একটা ছোট্ট জানালা এটা। আর ঘরটার পাঁচিল দেওয়া হয়েছে এরকম খড় দিয়ে, রান্নার জায়গাটা এরকম খড় দিয়ে পাঁচিল দেওয়া হয়েছে। আর কিছু মুরগি এরকম নেটের মধ্যে রেখে দেওয়া হয়েছে যাতে উড়ে না যায়। এটা হয়তো অন্য প্রজাতির মুরগি হতে পারে, এতটা বড়। বেরোনোর স্কিম করছে। আর এদিকে হচ্ছে ঘর, বাড়ি ঘর এইরকম। তো এখানে দুপুর এখন, এখানে হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে গ্রামের মানুষ, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। খেয়ে দিয়ে এখানে ফুটবল খেলছে, হকি বারে ফুটবল খেলা হচ্ছে। এটা হচ্ছে খাওয়ার জলের কল, আর পাশেই ছেলেরা ফুটবল খেলছে। ও গোল! প্লাস্টিকের বল দিয়ে ফুটবল খেলছে। আমার বাড়িতে ফুটবল রয়েছে 2-3টে। যদি জানতাম এরা এরকম বল দিয়ে ফুটবল খেলছে, আমি বল নিয়ে আসতাম। আমি জানি না তোমরা ফুটবল খেলো আবার এরকম বল দিয়ে। যদি পরের বার আসি আমি তোমার জন্য বল নিয়ে আসবো। আমাদের বাড়িতে 2-3টে বল এমনি পড়ে রয়েছে। বাচ্চারা কি সুন্দর ফুটবল খেলছে, মানে গ্রামের বাচ্চারা শৈশবটা খুব সুন্দরভাবে অনুভব করে, যেটা প্রত্যেক ভিডিওতে বলি। শহরের বাচ্চারা এত পারে না। এদের কতজন মানুষ জড়ো হয়ে গেছে, একটা ভালো ফুটবল নেই, প্লাস্টিকের বলে খেলছে। আর শহরে প্রত্যেকের একটা করে ফুটবল রয়েছে, কিন্তু সবাই জড়ো হতে পারে না। এটাই হচ্ছে পার্থক্য। বাঁধের ওপর থেকে নিচের দিকে নেমে গেলে আমরা পাবো আদিবাসী পাড়া। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এইখানে বসবাস করেন, এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কীভাবে তাদের জীবনযাপন নির্বাহ করেন আমরা সেই বাড়িতে পৌঁছে বা ঘরে পৌঁছে আপনাদের দেখাবো। এই কাকু হচ্ছে বাসন মাজছেন। ভালো আছেন কাকু? আচ্ছা, আপনাদের এই পাড়াটা কি আদিবাসী পাড়া? মানে আদিবাসী পাড়া বলতে সাঁওতাল নাকি? সাঁওতাল। কি কাজ করেন আপনারা প্রধানত? কাঁকড়া ধরেন। আচ্ছা, আপনি কথা বলতে পারেন না তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে কাজ করেন। এই কাকু কথা বলতে পারে না, মানে বুঝতে পারে কথা কিন্তু বলতে পারে না। এইটা হচ্ছে কাকুর ঘর। এটা ঘর না দোকান কাকু? দোকান।
চায়ের দোকান আপনার আপনার অন্য লোকের? আপনি কাজ করেন? আচ্ছা, তো চায়ের দোকান অন্য লোকে, আবার শুয়েও আছে। এইরকম দোকান আদিবাসী পাড়ায় ঢুকতেই এরকম দোকান। চায়ের দুটো টেবিল রয়েছে, একটা গ্যাসের চা আর কিছু বিস্কিট, আর এখানে দুটো বেঞ্চ। এই হচ্ছে আদিবাসী পাড়ার চায়ের দোকান। আর একটু সামনের দিকে এগোবো, এগিয়ে আদিবাসী পাড়ার সমস্ত বাড়িগুলো দেখাবো। এইটা হচ্ছে আদিবাসী পাড়ার একটা বাড়ি। ইটগুলো মনে হয় মাটি দিয়ে গাঁথা হয়েছে, ওর জন্য এরকম অবস্থা। আর এই দিকেও তাই, জাল রয়েছে এদিকে। এই দিকে বাড়িগুলো পুরোপুরি মাটি এবং ওপরে এগুলো হচ্ছে খড় দিয়ে ছাওয়া রয়েছে। প্রত্যেকটা বাড়ির অবস্থাই করুন, পুরো ফেটে ফেটে গেছে বাড়িগুলো। আচ্ছা, এইখান থেকে যদি আমরা ঢুকি তাহলে আদিবাসী পাড়ার ভেতরে ঢুকে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে? কাঁকড়া ধরতে গেছিলে নাকি? আচ্ছা আচ্ছা, কাঁকড়া ধরে নিয়ে এসছো ওখানে নাকি? আচ্ছা, নেল পালিশ, ওগুলো নেল পালিশ? আচ্ছা ঠিক আছে, পড়ো। কি হয়েছে, কি করছে, কিসের সমস্যা বলো? কেন গন্ডগোল হচ্ছে? কি চাই, কি চাই? কি এই সেফটি পিন হাতে ফুটে যাবে তো। ও আচ্ছা, ওই মুখটা ফুটো করছো? কি খেলা করবে এটা দিয়ে? কার গায়ে? তুমি ওর গায়ে জল ছিটাবে, ও তোমার গায়ে জল ছিটাবে, আর তুমি এর গায়ে জল ছিটালে ঠান্ডা লেগে যাবে শীতকালে। তখন কি হবে? লজ্জা পাচ্ছ? জল ছিটিও না, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা আচ্ছা, এই পুরো ভিজে যাবে, এরকম ভাবে জল ছিটাচ্ছে, পুরো ভিজে যাবে। এটা হচ্ছে আদিবাসী পাড়ার ঘর। আর ঘর তো পুরো জলের পাশেই একদম। এটা হচ্ছে না, আমি প্রথম আসলাম আপনাদের গ্রামে। কাঁকড়া কিনছো? আচ্ছা, কাঁকড়া কি জ্যান্ত নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, আমিও নেবো তাহলে। সব নিয়ে নিচ্ছ? না না না, দাঁড়াগুলো নিচ্ছি। এবার আমরা তাহলে ইয়ে করে নেবো, কোনে দুজন ভাগ করে নেবো? হ্যাঁ, কত করে? 250 করে। ওদি তাহলে অনেক করে নেবো, কোনে 2 কেজি তো নেবো দুজনে মিলে। তুমি 1 কেজি নেবা? 250 টাকা কেজি? হ্যাঁ, সবগুলো কি করে নেবো আমরা? তো ওজনে যতটা বেশি হবে তত বার করব। এই আমরা কি নেবো বলো তো? দাঁড়াগুলো নেবো। 2 কিলো কম হবে নাকি? নিচে নিয়ে যেতে চিনি। আচ্ছা আচ্ছা, এমনি আপনারা কি কাঁকড়া ধরতে গেলেন সকালবেলা? হ্যাঁ, কোথায় কোথায় ধরেন কাঁকড়া? নদীতে। কোন নদীতে ধরেন? এই যে সামনে ঘরের নদী। এইটা হচ্ছে রাক্ষসখালী নদীতে ধরেন? হ্যাঁ। কতটাও সকালবেলা বেরিয়ে যান? সকালে বেরিয়ে গেলে এই যে না, মিষ্টি জলে ধোয়া যাবে না। 2টা 3টা 4টার দিকে এসে। তাহলে জল এই নুনা কাদা থাকলে ভালো। তাহলে আচ্ছা, এর কি মুখ বাঁধা আছে প্রত্যেক কাঁকড়ার? হ্যাঁ। তাহলে মুখ কোন দেখি জলে দেখি ধোবেন? দেখি দেখি। একটু যদি ধুয়ে না দেন তাহলে তো নেবো কি করে? কই মুখ বাঁধা নেই তো? এই যে বাধা আছে, বেঁধে দেবে সে। বাধা না আচ্ছা, থাকলেও বেঁধে দেবে, সেটা সমস্যা নাই। আচ্ছা, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে কাদা না, এগুলো কি মরে গেছে? না, এগুলো নরম। নরম কেন? মানে মরে গেছে, ওর অবস্থা ভালো না, পচে গেছে। না না, এই কাঁকড়ার মানে ও যে খোলা ছাড়াচ্ছে, মানে খোলা শক্ত হয়নি। আচ্ছা, খোলা ছাড়িয়ে এসছে, মানে শক্ত ওরা হয়নি। হচ্ছে খোলা পাল্টা। এটা নতুন একটা জিনিস জানা গেল। হ্যাঁ, সব খোলা ছাড়ে না। হ্যাঁ 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 হ্যাঁ, কাঁকড়াও খোলা ছাড়ায় না? আচ্ছা আচ্ছা, তো এগুলো খাওয়া যাবে না? না, না না, খাওয়া যাবে, খাওয়া যাবে না মানে? কে বলছে? খুব সুন্দর খাওয়া যাবে। এর মধ্যে কি? ওর ভিতরেও কাঁকড়া। বাহ, তো কাঁকড়া যে ধরেন কত মানে নেবেন মোটামুটি বস? বিক্রি হয়? কত টাকা করে কাঁকড়া আমি ধরতে তো পারেন? নেবো আজকে ভেবেছি, কারণ সুন্দরবনের 800 কাঁকড়া 900 টাকা আমি করে আগে রোজ। খাইনি। 800-900 টাকা কাছে এই ধরতে কখন পারেন? হয়, কখন হয় না। সুন্দরবন থেকে এক কাঁকড়া একজন? নিয়ে যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা না, আচ্ছা, বড়গুলো ভালো। বড়গুলো ভালো হবে? তাহলে মোটামুটি 250 টাকা যদি কেজি হয়, 500 করে দিয়ে দেন 2 টাকায়। না, আমি 1 এই, কেজি নেবো। 1 কেজি নেবে? আমি 1 কেজি নেবো। কিন্তু যদি আমার- বেঁচে না থাকে? না, বেঁচে আমাকে একটু ভালো দেখে যান যাতে বেঁচে থাকে। 1 কেজি নেবো, একটু ধুয়ে দেবেন। ভালো না? দেখে দুজনকে, না না, ঠিক মাটি আছে। থাকলে ভালো থাকবে। মাটি থাকলে ভালো। দুজনকে দাঁড়া দেখে দেন, দাঁড়া দেখে দেন। দুজনকে কিন্তু ভালো দিতে হবে, বেঁচে থাকবে। এটাও দেন, এটাও দেন। দেখো, তো কটা হবে না আমি তো তাই ভাবছি। এটাও দেন। কিষানু কাঁকড়া কিনছে, কেন কিষানু, তোমার বাড়ি গিয়ে খেয়ে আসবো। হ্যাঁ, একদম একদম একদম। আমার মা খুব খুশি হবে এই কাঁকড়া নিয়ে গেলে। আমাদের বাড়ি কেউ খায় না, শুধু আমি তাই? একা। তাহলে আর তুমি আর কি ইয়ে করে নেবে? ও দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই ভালো দেখে দাও, ওই 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 ডাটাতে দাও। বাহ, খুব ভালো কাঁকড়া, কিষানু কিনুক, আমি ওদিক থেকে ঘুরে আসি। ভালো কাঁকড়া ধরে কি এখন আসলেন নাকি, না অনেক আগে এসছেন? অনেক আগে, ও এখন একটু তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল, আজকে বেরোতে হলো না কোথাও। ভালো, বেশ
এই পড়ে যাবা চুটকু। এই হচ্ছে ঘর, আদিবাসী সম্প্রদায়ের ঘর। এইটা এতটুকু ঘর, মানে ঘরে ঢুকতে গেলে এরকম ভাবে নিচু, মাথা নিচু করে ঢুকতে হবে। আর ঘরের ভেতরটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এইটাই রান্নার জায়গা, মাটির উনুন তাই তো, গ্যাস নেই সবার। আর শোয় কিসে? এইরকম খাট? ও আচ্ছা আচ্ছা, মানে খাট বলতে কিছু নেই, শুধু ওই বাঁশ দিয়ে চালা করা। কি অবস্থা! এই হচ্ছে আদিবাসী সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়ের জীবন, বাড়িঘর। এই বাড়িটা দেখে তো আরও বেশ খারাপ লাগছে, কারণ বাড়ির দরজা যেটা রয়েছে চটা মাঝখান থেকে ভাঙা, এদিকে গাছের ডাল দিয়ে জানলা করা, গাছের ডালের স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে। আর একটু সামনের দিকে এগুলো পুরো আদিবাসী পাড়াটা ঘুরে ঘুরে দেখাই। তো যেই বাড়িগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ি এরকম প্রায় ভগ্ন। এটাও ঢ্যাপ ঢ্যাপ করে আওয়াজ হচ্ছে। আর দরজার এপাশে তালা দেওয়ার জায়গা আছে, কিন্তু এপাশে শিকল একটা ভেঙে গেছে নিচ থেকে। আসলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সকাল হলেই কাঁকড়া ধরতে বেরিয়ে যায়। কাঁকড়া ধরাটাই হচ্ছে প্রধান কাজ। কাঁকড়া ধরে নিয়ে এসে ওই গ্রামে গ্রামে বা বাজারে গিয়ে বিক্রি করে। কাঁকড়া ধরতে একদম ভেতর পর্যন্ত চলে যায়, ওই রাক্ষসখালী নদীর ওই পাশ পর্যন্ত। সেক্ষেত্রে প্রাণ সংশয়ও থাকে তাদের। আর এরকম জাল রয়েছে, মানে মাছ টাছ ধরার কাজও এরা করেন। আচ্ছা, একটা ভাই ওখানে বসে সেলাই করছে। এই বাড়িটাও প্রায় ভগ্ন প্রায়। এটা কি দাদা মাছের জাল সেলাই করছো? ও, তুমি কি নিজের মাছের জাল বানাচ্ছ না অন্যটা সেলাই করে দিচ্ছ? আমার অন্য জনের। তোমার এই পাড়াটা কি আদিবাসী পাড়া? এটা আদিবাসী। আচ্ছা, তুমিও তো সেই একই সম্প্রদায়ের মানুষ নাকি? না না। আচ্ছা আচ্ছা, মানে ওই যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা শুধুই কাঁকড়া ধরে? হ্যাঁ, ওরা কাঁকড়া ধরে। আর অন্য কাজ করে কি? না, অন্য কোনো কাজ করে না। আচ্ছা, কতগুলো আদিবাসী পরিবার আছে তাও এখানে? এখানে রয়েছে 7-8 জন। 7-8 জন আদিবাসী পরিবার রয়েছে, মানে 7-8টা পরিবার রয়েছে। তাদের সম্পূর্ণ জীবিকা কাঁকড়া ধরে খাওয়া, আর কিচ্ছু না। আর আপনারা? আমরা এই জাল টালে করি, বসাই। আচ্ছা আচ্ছা, জাল টাল বসান বলতে ওই মাছ ধরতে যান? নদীতে মাছ ধরি। রাক্ষসখালী নদীতে মাছ ধরতে যান? মানে আমরা যে ভিডিও দেখি, মাছ ধরার ভিডিও, রাত্রেবেলা গিয়ে থাকে নদীতেই রান্না বান্না করে খায়, সেরকম হয় নাকি? হ্যাঁ, ওগুলো আমরা চলে যাই তো বঙ্গোপসাগরে, তো আমরা থাকি। কতদিনের জন্য যায় একটা ট্রলার গেলে? 6-7 দিন, 5 দিন, যে এরকম মাছ যেরকম সময় হয় সেরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই জোয়ার ভাটার গন দেখে যেতে হয়, হ্যাঁ, ভরা কোটাল মরা কোটাল এসব দেখে যেতে হয়। তো এটা কি কি মানে কি মাছ ধরার জাল? মশারি জাল মনে হচ্ছে তো। হ্যাঁ, এগুলো মশারির জাল, এগুলো ওই চিংড়ি ধরার জাল। ছোট্ট কি ওই চিংড়ির মিন? হ্যাঁ, চিংড়ির মিনটাও কিরকম করে পান বিক্রি করলে? বেশি কিছু পাই না, অল্প স্বল্প হয়। না, মোটামুটি 1000 পিস কিরকম করে দেয়? 1000 পিসে ওই 200-300 টাকা হাজার। 200-300 টাকা। যারা কেনে তারা আবার ছেড়ে দেয় তো? হ্যাঁ, ওরা আবার ছেড়ে দেয়। তা সব যদি চিংড়ির মাছ ধরে, মিন ধরেন, সব মিন কি বেঁচে থাকে আর আনার আগে, আনার না, সময়? সব বেঁচে থাকে না, হয়তো 2000 মিন ধরলে হয়তো দেখা যাবে 1500 কি 1600 এরকম। আমি ওই বাঁধের ওপর দিয়ে আসার সময় দেখছিলাম এই পাশে যে জলাশয়গুলো রয়েছে ওখানে কি চিংড়ির মিন ছেড়েছে নাকি? না, একটা কাকিমা বলছিল যখন চিংড়ির মিন ছেড়েছে ওই জন্য ছেড়েছে, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে কিছু একটা। কিছু জায়গায় ছাড়া হয়, কিছু কিছু ছাড়া হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করেন তাহলে। হ্যাঁ, আমরা এগোই একটু ওদিকে। হ্যাঁ, আচ্ছা, ওই দিকে যেই পরিবারটা দেখা যাচ্ছে ওটা কি আদিবাসী পরিবার একদম ওই কোনায়? হ্যাঁ, ওটা আদিবাসী। আচ্ছা আচ্ছা, তো ওরাও কি ওই মাছ টাছ ধরতে যায়, কাঁকড়া ধরতে যায়? ওরা ওই বাচ্চা করে। তারা কি ওই এই রাক্ষসখালী নদীর ওপাশে ধরতে যায়? হ্যাঁ, দূরে দূরে সুন্দরবনের ভেতরেও চলে যায়? এরকম কি কখনো হয়েছে যে বাঘের সম্মুখীন? হ্যাঁ, বাঘে খেয়ে ফেলেছে তো ওদের। তাই? হ্যাঁ। মানে বাঘে খেয়ে ফেলেছে বলতে? বাঘে এটা শুনে আমি আবার আসলাম এখানে। ওরা ওই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় না, হুম। ওদেরকে ওখানে বাঘেই খেয়ে ফেলে। তাই? কতজন? এখানকার হয়তো কাউকে খায় না, কারণ এদের পরিবার যারা ওই পাশে আছে ওদের ওইখানে খেয়ে। ওই পাশে বলতে? মানে ওই পিছনে আছে না টট, হুম হুম, বুড়ো বুড়ির টট, ওই বুড়ো বুড়ির টটে ওদের বুড়োবুড়ি তোর মানে জি প্লটের ওখানে জি যেটা plot, রয়েছে হ্যাঁ। ওখানে আদিবাসী পাড়া রয়েছে ওদের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুড়োবুড়ি তটে আমি গেছিলাম, আমার আগের ভিডিওতে রয়েছে, ওখানে একটা কুমিরে খেয়ে নিয়েছে একটা বাচ্চাকে। হ্যাঁ, ওই যে দেখছি। বাচ্চাকে যে কুমিরে খেয়েছে হুম, ওইখানে ওখানেই খেয়ে নেয়। ওখানে। তাও মোটামুটি, তাও মানে ভয় লাগে না, তাও জীবিকার টানে চলে যেতে হয়। হ্যাঁ, তো কিছু করার নেই তো। মানে এটাই হচ্ছে একমাত্র জীবিকা এখানে। হ্যাঁ, বাঁচতে হলে তো ওদেরকে ওখানেই যেতে হবে।
অন্য কোনো কাজ করতে পারে না? না তাও কতটা রিস্ক, একদম ভেতরে হ্যাঁ। ঢুকে কাঁকড়া ধরে আনছে। হ্যাঁ। তাও বিক্রি করছে একদম কম দামে, মাত্র 250 টাকা। হ্যাঁ কম দামে বিক্রি করে। এই যে কাঁকড়া নিয়ে এখান থেকে 3-4 ঘন্টা যাওয়া যায়, বেঁচে থাকবে কাঁকড়া না মরে যাবে? বেঁচে থাকবে, এই মাটি মাখা অবস্থায়? মাটি মাখা অবস্থা। আর ধুয়ে গেলে মরে যাবে, ধুলে মরে না যাবে? ধুলেও চলে যাবে, 1-1.5 দিন থেকে যাবে। কিসে করে নিয়ে যাবে? ওই ব্যাগে ট্যাগে পলি টলি করে নিয়ে চলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আসছি তাহলে। যাবে। হ্যাঁ হ্যাঁ বাঘে খেয়ে নেয়, তাও কিচ্ছু করার থাকে না, তাও জীবিকার টানে, মানে পেটের টানে যেতে হয় সেই জঙ্গলে কাঁকড়া ধরতে। কি বাজে অবস্থা এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের। আমরা একটু আগে এগোবো, এগিয়ে বাদিকে যে একটা পরিবার রয়েছে আদিবাসী, সেইখানে যাব। প্রত্যেকটা বাড়ির অবস্থাই করুন, আর বাড়ির ওপর জাল দেওয়া রয়েছে যাতে না উড়ে যায় আর কি এগুলো, খড়গুলো। আর এই অংশটায় পুরো কেমন একটা শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে। হাঁস মুরগিও পোষেন। ভালো আছেন? আপনাদের ওই বাড়িটা কি আপনাদের আদিবাসী সম্প্রদায়ের বাড়ি? আচ্ছা আচ্ছা, ওইদিকেই যাই। এই যে হচ্ছে ওদের খেলা, যেটা একটু আগে দেখছিলাম। জল দিয়ে খেলছো, ভিজে গেলে ঠান্ডা লাগবে কিন্তু, আবার বলছি। আবার পুকুর থেকে জল ধরে নিয়ে আসলে, তাই তো? এই হচ্ছে খেলা, খেলো। আমরা ওইদিকে যাই, ওই যে একটা আদিবাসী ঘর আছে, ওই ঘরে যাই। আর এগুলো হচ্ছে বাঁধ কাটা হচ্ছে এখান থেকে হয়তো কোনো কিছু করা হবে, ওর জন্য কাটা হচ্ছে। কারণটা বুঝতে পারছি না, কাউকে দেখতে পারছি না। দুই দিকে এরকম জলাশয়, তার মাঝখানে এই একটাই ওই ট্যাগ টাইপের রয়েছে, এখানে একটাই পরিবার রয়েছে। আর ওদিকে 7-8টা পরিবার রয়েছে, আর এদিকে একটা। দূরে আবার দেখছি ওরা হয়তো কাঁকড়া টাকড়া ধরে নিয়ে এসছে, সেগুলো বাঁচতে পারে। গিয়ে দেখি কি কি কাঁকড়া ধরে নিয়ে এসছে। অপরূপ সুন্দর পরিবেশ, গ্রাম বাংলা, একদম মনোরম গ্রাম বাংলা। এখানে 1, 2, 3টে ঘর রয়েছে। 3টে ঘর মনে হয় একটা পরিবারেরই। এই ঘরটা পুরো খড় দিয়ে ছাওয়া, আর পাশেও খড় দেওয়া। এই ঘরটার উপরে খড় দেওয়া, পাশে একটু রয়েছে ইট ঠিট। এখানে কয়েকটা মুরগি রয়েছে, দেশি মুরগি, তবে বেশ স্বাস্থ্যবান। আর এই ঘরটা এরকম। বাড়িতে আছেন নাকি কেউ? ভালো আছেন? আপনাদের বাড়িঘর দুয়ার দেখতে আসলাম আর কি দাদা। আপনাদের কি আদিবাসী সম্প্রদায়ের মানুষ? আচ্ছা, একটু বাইরে আসেন, একটু কথা বলি। কথা বলতে আপনাদের প্রধান জীবিকা, সেই জীবিকাটা কি? কি কাজ করা হয়? কাজ করে ট্যাংরা মাছ ভাই, আর কি কাঁকড়া মাছ। কাঁকড়া মাছ তো ওদিকেও দেখছিলাম ধরে নিয়ে এসছে। আজকে গেছিলেন নাকি? আজকে গিয়েছি কই সে কাঁকড়া? ট্যাংরা বিক্রি করতে নিয়ে গেছি। বিক্রি হয়ে গেছে? না হয়নি, বিক্রি করতে নিয়ে গেছি, বিক্রি করে আসবি। আচ্ছা, বিক্রি করতে নিয়ে গেছে, মানে যারা ধরে তারা বিক্রি করতে নিয়ে যায় না? অন্য কেউ বিক্রি? আমরা ধরি, আমরাই বিক্রি করতে, আমার বাড়ির লোকজন বিক্রি করতে গিয়েছে। আচ্ছা, তাও মোটামুটি কত টাকার কাঁকড়া ধরেন একদিনে? একদিনে ওই 200-300 টাকা, ওইটার উপরে জীবন যাবে। 200-300 টাকা একদিনের আয়? হ্যাঁ। কতজন নির্ভর করে আপনার পরিবারের আপনার উপরে? আমার উপরে 4 থেকে 5 জন নির্ভর। 4-5 জন? 4-5 জন ওই 200-300 টাকা আয় চলে? আর 200-300 টাকা আয় করতে গেলে ওই বিশাল জঙ্গলের মধ্যে যেতে হয় কাঁকড়া ধরতে, হ্যাঁ, জীবনের ঝুঁকি নিয়ে। মানে বাঘের ভয় থাকে? এখানে বাঘ নেই, বাঘ অন্য জায়গায় আছে, আমাদের এখানে নেই। মানে নদীর ওপারে গেলে পাবো। ওপারে বলতে জি প্লটের ওদিকটায় গেলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই দিকটায় দেখেছিলাম, ওই জি প্লটের বুড়ো বুড়ির তটের ওদিকটায়। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে সকাল সকাল কটা নাগাদ বেরোন তাও কাঁকড়া ধরতে? কখন 5টায় যাই, কখন 6টায় যাই। ভোর 5টা-6টায়? হ্যাঁ। আর বাড়ি ফেরেন কটায়? 1টা 12টা 1টা। এতক্ষণ ধরে? তাও মনে করেন 8 ঘন্টা 9 ঘন্টা? একাই নয়, আমার মতন তো একা ক্যাংড়া ধরে না, আবার আরো 20 জন আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা পরিবারের থেকে 1-2 করে যায়, এবং প্রত্যেক পরিবারের এরকম 200-300 টাকা হয়। কাঁকড়া তাও কত ধরতে পারেন? কত ওয়েট, মানে কত ওজনের? 2-3 কিলো। কিলো কত করে বিক্রি করেন? 200 টাকা। 3 কিলো হলে 600 টাকা। যখন হয় না, দুজনের মধ্যে ভাগ হয়ে গেলে তো ওইটা ভাগ হয়ে গেল 200 টাকা করে।
আর কোন বাজারে বিক্রি করেন ওগুলো? বাজারে বিক্রি না, এরকম লোকের বাড়িতে। লোকের বাড়ি গিয়ে কি বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। কথা আর তুমি ভিডিও করছো নাকি? হ্যাঁ, আমরা একটু সামনের দিকে দেখাই বাড়িটার অবস্থা, কারণ এই জলাশয় পুরো পাশেই তো বাড়ি, একদম জলাশয়ের পাশে বাড়ি। আর এরকম ধান ক্ষেত পাশে, এটা মনে হয় হাঁস মুরগি রাখার জায়গা। তাল গাছ, তাল ছোট ছোট কিন্তু বেশ পেকে গেছে, রং চলে এসছে তালে। বেশ একটা মনোরম দৃশ্য কিন্তু এটা। আর ওদিকে ধান ক্ষেত। এটা কি ধান খেতে জল দিচ্ছিলে? চাষ নাকি? তাহলে কি হচ্ছে ওখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে, তুমি কি স্কুলে পড়াশোনা করো? কেন? মানে কোন ক্লাস পর্যন্ত? দাঁড়াও, কোন ক্লাস পর্যন্ত পড়েছো একটু বলে যাও। 5 অবধি? তাও কত বছর আগে ছেড়েছো? 12 বছর ছেড়ে দিয়েছো? আচ্ছা আচ্ছা, তুমিও কি কাঁকড়া টাকড়া ধরতে যাও না বাড়িতে থাকো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। আদিবাসী সমাজ এরকম পড়াশোনা বন্ধ করে দিলে তো শিক্ষিতের হারও কমে যাবে সমাজে। এটা একটা ব্যাপার রয়েছে, তবুও কিছু করার থাকে না। কোনো কোনো সময় পেটের দায়ে, মানে জীবন জীবিকার দায়ে চলে যেতে হয় কাজে। এখানে বা আদিবাসী গ্রামে অনেকক্ষণ হাঁটা হলো, অনেকক্ষণ হেঁটে আরও অনেক জায়গায় যাওয়া হয়েছিল, হেঁটে এখানে আসা হলো। মোটামুটি আমরা হাঁটছি তাও ধরেন 4 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে হাঁটছি আমরা, হেঁটে হেঁটে এসেছি। প্রথমে গেছি হচ্ছে হেঁটে হেঁটে ওই নীল সৈকতে, লুবিচ অফ বেঙ্গল, তারপরে এদিকে বড় রাক্ষসখালী, তারপরে এই পাশের গ্রামটা, তারপরে এইটা। তো অনেকক্ষণ হাঁটা হয়েছে, ওর জন্য এইখানে বা এই চায়ের দোকানে বসে একটু চা অর্ডার করা হলো। এখানে হচ্ছে লিকার চা খাবো আমরা। তো এইরকম একটা অ্যাম্বিয়েন্সে, সুন্দরবনের অ্যাম্বিয়েন্সে এসে চা খাবো, এটাও একটা আলাদা একটি অনুভূতি। তো নোনাজলের চা দেখি কেমন হয়, লিকার চা। আপনাদের এই জায়গাটা কিন্তু ভালো, বৃষ্টির সময়ও ও মানে দোকান ছেড়ে যেতে হয় না অন্য কোথাও। আর রাত্রিবেলা শীতকালে যখন বিশাল হাওয়া হবে তখনও বাইরে যেতে হবে না, এর মধ্যে থাকতে পারবেন। হ্যাঁ, এই খড় কি গরম থাকে শীতকালে? আচ্ছা আচ্ছা, আর গরমকালে ঠান্ডা থাকে? আচ্ছা, খড়ের ঘরে এই বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো, এটা জানা ছিল না, এটা জানলাম। এসি ঘর না? প্রাকৃতিক এসি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চাটা হোক। হ্যাঁ, ঝিনুক ওগুলো কি খায় নাকি? হ্যাঁ, ঝিনুক শ্বাসটা ভিতরে খায় আর এইটা ডিজাইন হয়ে যায় খোলাটা। বিদেশিরা কারা খায় এগুলো? ওরা নাগপুরে যায়, নাগপুরে যায়, এখান থেকে বিক্রি করে দেন। আপনারা রান্না করতে পারেন? আচ্ছা 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 আচ্ছা, এই যে আপনাদের এখানে গ্রামের বেশিরভাগ মানুষই কি মাছ ধরার উপর নির্ভরশীল? মাছ ধরার উপর তাও মোটামুটি কি কি মাছ ধরে তারা? বড় ইলিশ, যেমন চাইনিজ, প্লেট, কাঁটা মাছ। চাইনিজ মানে পমফ্রেট? না, চাইনিজ কালী বাউল যাকে বলা হয়। কালবোস না, কালী বাউল যেটা বড় বড়, হ্যাঁ, মানে রূপচাঁদ যেরকম জাস্ট আচ্ছা আচ্ছা এইভাবে, মানে কালো টাইপের মতো মাছ, 1.5 কিলো 2 কিলো করে। তারপরে তোমার পাওয়া যায় যেমন বলা যায় চিংড়িটা ধরা হয়। চিংড়ি? চিংড়ির মিনও তো ধরে অনেকে। পার্শে, আমদি, লোটে। তাকে নেড়া মাছ বলা হয়। নেড়া মাছ কাকে বলে? লোটে মাছ। লোটে মাছকে নেড়া। আচ্ছা আচ্ছা, লোটে মাছের কি ওই শুটকি বেশি করা হয় নাকি? না, এখানে লোটে মাছ শুকনো হয়, মেথা চিংড়ি শুকনো হয়, বেশিটা চিংড়ি মাছের শুকনো। আর তোমরা এই মাছ ধরে এনে কোথায় বিক্রি করো? বাইরে থেকে পাইকারি আসে, এখানকার পাইকারি থাকে, এখান থেকে ওরা মানে বাইরে সব চালান করে, এখানে পার্টিরা আছে। আচ্ছা আচ্ছা, মানে কলকাতার লোকরা আসে নাকি? কলকাতার লোকেরা আসে, কাকদ্বীপ লোকেরা আসে। তোমরা কত কম খাচ্ছ? আমরা চিনি ছাড়া চা খাই। আর তুমি যে চা করেছো লবণ জল দিয়ে চা, তো মনে হচ্ছে স্যালাইন জলে চা করেছো। তোমার চিনি লবণ এমনিতেই জলে ছিল আর চিনি দিয়ে দিয়েছো, মনে হচ্ছে স্যালাইন জলে চা হয়েছে। না না, আর যেটা বলছিলাম তোমায়, যে এইখানে কলকাতার লোকজন বেশি আসে, মানে যারা ব্যবসায়ী তারা এখান থেকে কিনে নিয়ে যায়। তো তোমাদের আর কি মাছ তোলার পর বিক্রি হতে সমস্যা হয় না? না, বিক্রি হতে সমস্যা হয় না। ইলিশের যখন সময় আসে, ইলিশ কিরকম দামে বিক্রি হয়? ইলিশ খুব যখন বেশি হবে তখন 200 টাকা 250 টাকা
200 টাকা 250 টাকা? 250 টাকা। বড়টা হলে একটু রেট আছে। কত বড়টা হলে? বড়টা হলে যেমন 400-500 মাছ 300 350। 300 350 টাকা আপনারা বিক্রি করেন? হ্যাঁ। আরে বাবা, আর আমরা কিনি কত জানেন? আপনারা তো কিনবেন ওখানে 1000-1200। হ্যাঁ 1000-1200 টাকা দিয়ে কিনি। এইভাবে কিনবে। হ্যাঁ। আমাদের এখানে ইলিশের এটা প্রচুর হয়, ইলিশ সিজনটা চলে গেছে না? এখন কি মাছ পাওয়া যাবে? এখন মেথা চিংড়ি, মেথা চিংড়ি, লোটে, এগুলো লোটে এইসব। ও মানে আমরা যদি পরশুদিন আসি হ্যাঁ। তাহলে দেখতে পারবো মাছ এরকম সময়? হ্যাঁ, এমন সময় হলে ওই মেথা চিংড়িটা দেখতে পাবে। আচ্ছা, মেথা চিংড়িটা দেখতে মেথা পারবো। চিংড়িটা আর এখান থেকে মাছ নিতে পারবো কিনে? এখান থেকে মেথা চিংড়ির ভিতরে চিংড়ি আছে, ও আমি আমাদের কিনে নিতে পারবো? হ্যাঁ, ওগুলো নিতে পারবো। আচ্ছা আচ্ছা, সব পাওয়া যায়, গলদা পাওয়া যায়? গলদা চিংড়ি, ভেটকি। সব পাওয়া যায়। ভেটকিটা এটা বড় ভেটকি বারান্দা এখন জাল পাওয়া যায় যেগুলো না? মারা আছে। গলদা চিংড়ি কেমন নেবা? আমরা যদি আসি যারা ঘুরতে আসলাম বাজারের মধ্যে সব হ্যাঁ কেমন নেবা? গলদা চিংড়ি হচ্ছে যেটা হ্যাঁ মানে কি বলা যায়, ছাটির মতো। গলদা চিংড়ি জানেন তো? হ্যাঁ, হ্যাঁ গলদা চিংড়ি বড়টা। হ্যাঁ, বড়টা। হ্যাঁ চিনি। হ্যাঁ, ওইগুলো। যেটা দাঁড় ঠাড় রয়েছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওগুলো কত? কত এটা? ওগুলো দাম আছে, বড় হলে বড় দাম, ছোট হলে ছোট দাম। মোটামুটি আমাদের কত দাম? মোটা আমাদের কত দাম? তোমরা নিলে একটা আলাদা প্রশ্ন, সেটা একটু কমে হবে, দেবে। আমি 400-500 তো আমরা দোকান না, থেকে কিনে খাই। 500 কিনলে 500 নেবে না ওতে। আচ্ছা আচ্ছা, 250-300। কাঁকড়ার দামটা অনেক কম নিল এখানে। কাঁকড়ার দাম তো এখানে কিছু ঝিনুক রয়েছে, ঝিনুকগুলো এনারা রেখে দিয়েছেন, এগুলোও বিক্রি করবেন। তো এই যে ঝিনুকগুলোর ভেতরে আমি একটা তুলে দেখাচ্ছি, এই যে বড় বড় ঝিনুক, এর ভেতরে যে শ্বাসটা থাকে সেই শ্বাসটা নাগপুরের দিকে চলে যায়, সেই শ্বাসটা খায় এবং এটা দিয়ে ওই সৌন্দর্য জিনিসপত্র আর কি তৈরি করে। মানে শামুক ঝিনুক কোনোগুলোই বাদ যায় না আর কি, ওরা যাই পান না কেন রেখে দেন, সব বিক্রি হয়ে যায়। বাঁধের ওপরে দাঁড়িয়ে আছি আর জেসিবি দিয়ে এখানে কাজ হচ্ছে কাটার, আর সামনে অনেকগুলো নৌকা এসে ভিড়েছে, মানে এগুলো মাছ ধরতে গেছিলো, মাছ ধরে চলে এসছে এখন। বেশ ভালো লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। এই পাশে এটা হচ্ছে বড় রাক্ষসখালী, বড় রাক্ষসখালী এই পাশে আদিবাসী পাড়া বা আদিবাসী গ্রাম, 7-8টা বা 10টা পরিবার বসবাস করে। আর ঠিক ওই পাশে এটা রাক্ষসখালী নদী, ওই পাশে জি প্লটের বুড়ো বুড়ির তট। আমরা বুড়ো বুড়ির তটে গিয়েছিলাম জি প্লটের, আমার আগের ভিডিওতে রয়েছে জি প্লটের আদিবাসী গ্রাম সম্পর্কে, সেটা হচ্ছে ঠিক ওই পাশেই, এই নদীটার ওই পাশেই আমরা গিয়েছিলাম জি প্লট, অন্য দিক দিয়ে। আর আজকে এসেছি এই পাশে বড় রাক্ষসখালীতে, বড় রাক্ষসখালীর এই জায়গাটায়। দুদিকেই আদিবাসী, তবে ওই দিকে আদিবাসী মানুষগুলোর ঝুঁকি আরও বেশি, কারণ ওইদিকে বাঘের আক্রমণটা বেশি হয়, কুমিরের আক্রমণও বেশি হয়। এদিকে কুমির আসলেও বাঘের আক্রমণ অতটা হয় না, ওর জন্য এখানে ঝুঁকি তাদের একটু কম। তাও জীবনের ঝুঁকি থাকে যখন কাঁকড়া টাকড়া ধরতে যায় অনেক দূরে, ওই দিকে বা ওই একদম দক্ষিণ দিকে বেরিয়ে যায় বাংলাদেশের একটু এপাশে, তখন তাদের আক্রমণ, বাঘের আক্রমণের মুখে পড়েন, তাও জীবন জীবিকার টানে যেতে হয়। এই হচ্ছে আদিবাসী সম্প্রদায় বা আদিবাসী মানুষদের জীবনযাত্রা। তো আজকে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করলাম বড় রাক্ষসখালী আদিবাসী সম্প্রদায় বা আদিবাসী মানুষদের জীবন। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষ ভিডিওটা দেখতে পারে এবং তারাও এই সমস্ত মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।